পরশুরাম এখনো জীবিত আছে জানতে পেরেই পরশুরামকে মারতে কুসুমপুরে ছুটে এলো বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম দেবতা সেজে বাবিনকে ফোন করে বলতে থাকে, মেরে দিলেন লোকটাকে। তিনটে গুলি করলেন, এভাবে এভাবে লোকটাকে মেরে দিলেন আপনারা। তখন এই কথা শুনে বাবিন ভয় পেয়ে যায়। বাবিন বলতে থাকে, কে বলছেন আপনি? এভাবে অযথা ফোন করে কেন ডিস্টার্ব করছেন? কে বলছেন? কাকে মেরে দিলাম? আপনি এসবের মানে মানে কি? এসব কি বলছেন আপনি? তখনই ওপাশ থেকে বলতে থাকে, আপনারা আপনারা মেরে দিলেন লোকটাকে, এভাবে মেরে দিলেন লোকটাকে, এভাবে না মারলেও পারতেন। ওনার তো একটা সংসার আছে, ছোট্ট একটি সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে। তাদের থেকে এভাবে দূরে সরিয়ে দিলেন তাকে এতটা ষড়যন্ত্র করে। এ কথা শুনে ভয় পেয়ে যায় বাবিন। বাবিন ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। কেটে দিয়ে বিজিতকে ফোন করে বলতে থাকে, বুঝতে পারছি না, কে যেন ফোন করে আমাকে বারবার থ্রেট করছে, বারবার ভয় দেখাচ্ছে যে আমরা আমরা পরশুরামকে মেরেছি, এই প্রমাণটা মনে হয় ওর কাছে আছে। বারবার বলছে যে এভাবে ষড়যন্ত্র করে কি করে মারতে পারলাম, ওর তো একটা ছোট্ট সংসার আছে, ছোট্ট পরিবার আছে, পরিবারটাকে এভাবে কেন ভেঙে গুড়িয়ে দিলাম, ওর তো ছোট ছোট দুটো বাচ্চা আছে। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, এটা কি করে সম্ভব? সেখানে যারা যারা ছিল সবাই তো আমাদেরই লোক ছিল, ওরা আবার ফোন করে কেন এবার থ্রেট করবে? এর মধ্যে কোনো কোনো তৃতীয় ব্যক্তি ছিল না তো, যে কিনা আমাদের আমাদের দলের নয়, পরশুরামের দলেরই ছিলেন? কিন্তু কিন্তু সেখানে থেকেও কাউকে কাউকে কোনোভাবে আটকায়নি। এ কথা শুনে অবাক হয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে, এবার কি করবে তুমি? কোনোভাবেই আমরা রিস্ক নিতে পারি না, আমাদের আমাদের খোঁজ নিতে হবে পরশুরাম কি আদৌ মরেছে। এরপরে এরপরে দেখা যায় বিজিত বিজিত সবকিছু শুনে ভেঙে পড়ে। বিজিত ভাবতে থাকে যে যদি পরশুরাম সত্যি মরে গিয়ে থাকে, আর আমরা তো ওকে সত্যি মেরে দিয়েছি, মরে যাবে না বা কেন? আর যদি সত্যি বেঁচে থাকে, ওর যদি কোনো অস্তিত্ব থাকে, তবে তবে আমরা ওকে ওকে আবার শেষ করে দেব। তা না হলে যদি ওর অস্তিত্বই না থাকে, তবে কে বারবার ফোন করছে? তখন বাবিনকে আবার ফোন করে বিজিত। বিজিত ফোন করে বলতে থাকে, আচ্ছা কথাগুলো কেমন ছিল? কথাগুলো কি কুকড়ে কুকড়ে বলছিল নাকি সাধারণ মানুষের মতোই বলছিল? তখনই বাবিন বলতে থাকে, মনে হলো লোকটা প্রচন্ড আহত, কেমন যেন কুকড়াচ্ছিল আর কথাগুলো বলছিল। আর পাশে পাশে অনেক ঢোল ঢাক বাদ্যের শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হলো লোকটা লোকটা কোথাও একটা আছে, যেখান থেকে এতটা আওয়াজ আসছে সেখানে হয়তোবা কোনো রকম কোনো পুজো হচ্ছে, আশ্রা হচ্ছে, সেগুলোর শব্দ পাওয়া যাচ্ছিল। বুঝতে পারেনি যে লোকটা কে হতে পারে, কণ্ঠটা ঠিক বুঝতে পারেনি। এ কথা শুনে অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, তবে তো আমাকে খোঁজ লাগাতেই হচ্ছে, অবশ্যই খোঁজ লাগাবো। এরপরে দেখা যায় বিজিত চারপাশে লোক লাগিয়ে দেয় পরশুরামকে। পরশুরাম সত্যি সত্যি মরেছে কিনা, কোথাও কি পরশুরামের কোনো আজ আছে কিনা। তখনই একজন এসে বলতে থাকে, স্যার আপনাকে কথাটা বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। আমি ভেবেছিলাম বললে হয়তো বা আপনি আমাকে আমাকে মেরে দেবেন, তাই তো বলতে পারিনি। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, কি কথা সেটা বলো, এতটা এতটা হিয়ালি করো না। এ কথা শুনে লোকটা বলে ওঠে, আসলে আপনারা যেদিন লোকটাকে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন, সেখানে সেখানে নাকি একটি মেয়ে এসেছিল, সেই মেয়েটাই নাকি ওই পরশুরামকে তুলে নিয়েছিল। সেখানে একটি একটি জেলের মুখ থেকে আমরা আমরা এই কথাটা শুনতে পেয়েছি। জেলেটা আমার কাছে বলেছে যে সেদিন নাকি আমরা চলে আসার পরে ওখানে একটি মেয়ে এসে দাঁড়ায়, সেই মেয়েটি বড় একটি গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আর সেখান থেকেই পরশুরামকে তুলে নেয়। পরশুরামকে তুলে সেখান থেকে চলে যায়। তখন জেলেতে গঙ্গায় গঙ্গায় মাছ ধরছিল, তাই সে লক্ষ্য করেছিল। আর তখন তখন কাকে কি বলবে না বলবে সে বুঝতে পারেনি বলেই বলতে পারেনি। আজকে আমরা যখন গঙ্গার ধারে খোঁজ করতে গিয়েছিলাম, তখনই লোকটা লোকটা আমাকে দেখে এগিয়ে আসে আর বলতে থাকে, স্যার সেদিন সেদিন আপনাদের আমি দেখেছিলাম, সেদিন আপনারা একটা ছেলেকে এই গঙ্গাতে ফেলে দিয়ে যাচ্ছিলেন, আমি সেদিন সবটা দেখেছিলাম। কিন্তু সেদিন আপনারা যাওয়ার পরে একটি মেয়ে সে ছেলেটাকে তুলে নেয়, কিন্তু আমি আমি ভেবেছিলাম আপনাদের বলবো, আপনাদের কোনো ঠিকানাও নেই আমার কাছে, আর আপনারা আপনারা যদি আমাকে মেরে দেন সেই ভয়ে আমি কিচ্ছু বলতে পারিনি। এই কথা শুনে রেগে যায় বিজিত। বিজিত বলতে থাকে, জাস্ট ড্যাম ইট, এবার তো আমাকে দেখতে হবে যে কোনোভাবে পরশুরাম বেঁচে গেছে কিনা, আর পরশুরামকে কেই বা তুলে নিল। এরপরে দেখা যায় বিজিত কুসুমপুরে খবর পাঠায়। তখনই কুসুমপুরে থেকে
খবর আসে যে তাদের দলের একজনকে মারা হয়েছে, একজনকে শুট করে দিয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিজিত। তখন বিজিত বলতে থাকে, এবার আমি নিশ্চিত, তবে পরশুরাম এখনো জীবিত আছে। এ বলে দেখা যায় বিজিত কুসুমপুরে ছুটে যায়। কুসুমপুরে রিভলভার হাতে ছুটে গিয়ে শিবানীর বাড়িতেই ঢোকে। শিবানীর বাড়িতে গিয়ে দেখতে পায় যে শীতল শীতল পরশুরামের পাশে বসে আছে আর পরশুরামের ট্রিটমেন্ট চলছে। এটা দেখে অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, শীতল, এভাবে বেইমানি করলে, এভাবে এভাবে আমাদের র্যাকেটের সঙ্গে বেইমানি করলে এবার তোমাকে এই বেইমানির শাস্তি পেতে হবে। এই বলে দেখা যায় রিভলভার বের করে শীতল ও পরশুরামের দিকে তাক করে বিজিত। তখনই শীতল বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না বিজিত। আমি আমি যখন খুশি তখন পরশুরামকে মেরে দিতে পারি। আমি আমি নিজের হাতে পরশুরামকে মারবো, অন্য কেউ পরশুরামকে মারতে পারবে না। তাই তো আমি ওকে সুস্থ করে তুলছি। তখনই বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, ভালোবাসা ভালোবাসা আমাদের আমাদের এই কাজে কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক ম্যাটার করে না। এটা তোমাকে বুঝতে হবে। তুমি বুঝেও কেন না বোঝার ভান করছো বলো তো? তুমি কেন এভাবে এভাবে ওই ছেলেটার জন্য আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে, আমাদের 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 র্যাকেটের সঙ্গে বেইমানি করছো? তুমি জানো না আমাদের র্যাকেটের সঙ্গে বেইমানির ফল কি হতে পারে? এ কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, আমি জানি যে বেইমানির ফল কি হতে পারে, তারপরেও আমি বেইমানিটা করতে বাধ্য হয়েছি। কারণ কারণ ওকে আমি একটা সময় অনেক ভালোবাসতাম। তাই ও যদি জীবন হারায়, আমার হাতে হারাবে, অন্য কেউ ওকে মারতে পারবে না। তখন তখন বিজিত বলতে থাকে, তবে তবে আমি তোমার হাতে রিভলভার তুলে দিচ্ছি শীতল, এক্ষুনি ওকে মেরে দাও। তখনই শীতল বলতে থাকে, না, এখন এখন আমি ওকে কিছুতেই মারতে দেব না। আমি নিজেও মারবো না, তোমাকেও মারতে দেব না। তুমি যাই চেষ্টা করো না কেন, করতে পারো, কিন্তু কোনোভাবে আমি আমি ওকে মারতে দেব না। এ কথা শুনে দেখা যায় তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি কিন্তু ভুল করছো। তুমি তুমি সত্যি সত্যি এবার ভুল করছো। তুমি বুঝতে পারছো না যে তুমি আগুন নিয়ে খেলছো। আগুন নিয়ে খেলার ফল কি হতে পারে তোমার কোনো ধারণা নেই শীতল। এখনো সময় আছে, আমি যেটা বলছি সেটা করো। তা না হলে ডিপার্টমেন্ট, আমাদের আমাদের র্যাকেটের সঙ্গে এভাবে বেইমানি করার শাস্তি তুমি খুব ভালো করে জানো কি হতে পারে। তখনই শীতল বলতে থাকে, যাই হোক না কেন, কিন্তু আমি আমি কিছুতেই এখন ওকে মারতে দেব না। এরপরে দেখা যায় সেখানে সেখানে দা কাঠারি নিয়ে দাঁড়ায় নন্দা। নন্দা বলতে থাকে, ওনাকে ওনাকে তুই কিছুতেই মারতে পারবি না বিজন। এবার যদি ওনাকে মারতে চাস, তবে তবে আমার উপর দিয়ে তোকে ওকে মারতে যেতে হবে। কিন্তু পারবি তুই আমার উপর দিয়ে ওকে মারতে? কখনোই পারবি না। আমি ওনার ঢাল হয়ে দাঁড়াবো। তুই ওকে কিছুতেই মারতে পারবি না। ওকে মারা এখন এতটাও সহজ নয়। ওর পাশে দাঁড়িয়েছে নন্দাই তোকে তোকে শেষ করবে। অনেক সহ্য করেছি, আর নয়। তোর ভালোবাসা পাওয়ার লোভে অনেকদিন হলো তোর জন্য অপেক্ষা করছি। অনেক অন্যায় করেছি, আর নয়। তোর অন্যায় সহ্য করতে করতে আজকে এত দূর অব্দি পৌঁছেছি। কিন্তু কিন্তু তুই কখনো কখনো আমাকে সেই সেই কিছু প্রাধান্য দিসনি। তুই কখনো আমাকে নিজের বলে মেনে নিসনি। এবার তুই বুঝতে পারবি যে নন্দা কতটা ভয়ঙ্কর হতে পারে, নন্দা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এবার তুই সবটা জানতে পারবি। এ কথা শুনে বিজিত বলতে থাকে, নন্দা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ি করবি না। তুই খুব ভালো করে জানিস বাড়াবাড়ির ফল কি হতে পারে। আমি তো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি, তোকে আমি বিয়ে করব। তখনই নন্দা হাসতে থাকে আর বলতে থাকে, বিয়ে তোকে? কখনোই না, কখনোই না, আর সম্ভব না। আমি তোকে অনেক বিশ্বাস করেছি বিজন, অনেক বিশ্বাস করেছি। তোকে বিশ্বাস করে করে আজকে এত দূর অব্দি এসেছি। কিন্তু তুই সবটা সময় আমাকে আমাকে শুধু ঠকিয়ে গেছিস। সবসময় আমাকে দূরে দূরে ঠেলে দিয়েছিস। তোর জন্য আমি আমার নিজের সন্তানকে মেরেছি। তুই আমার সামনে নিজের হাতে, আমার চোখের সামনে আমার সন্তানকে গলা টিপে হত্যা করেছিস। তুই শিবানীকে হত্যা করেছিস। তারপরেও তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি কখনো মুখ খুলিনি, আমি কিচ্ছু বলিনি। আমার আমার সাজানো সংসারটা তুই ভেঙে চুরমার করে দিয়েছিস। তারপরেও আমি কখনো তোকে কখনো বলিনি যে বিজন, তুই কেন এমন করলি, তুই কেন আমাকে এভাবে ঠকালি। কিন্তু আজকে আজকে তুই কি করতে চাচ্ছিস? যে লোকটা এতটা ভালো, এতটা এতটা সৎ, সবসময় অসহায়দের পাশে দাঁড়ায়, তুই সেই লোকটাকে মারতে চাচ্ছিস। সেদিনও তো মারতে গিয়েছিলি, সেদিন মেরে তোর তোর হয়নি। আজকে আবার নতুন করে কি করতে চাইছিস তুই?
নতুন করে কি সিনক্রিয়েট শুরু করেছিস তুই? তখনই বিজন বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস নন্দা, তুই ভুলে যাচ্ছিস আমি কে, তুই জানিস আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তুই যদি নিজের ভালো চাস তবে এখান থেকে সরে যা, আমার কাজটা আমাকে করতে দে। ও যদি বেঁচে থাকে তবে আমার বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। তুই কি চাস তোর বিজন মরে যাক? তখনই নন্দা বলতে থাকে, হ্যাঁ আমি চাই তুই মরে যাস। আমি পারলে নিজের হাতে তোকে খুন করলে একটু শান্তি পেতাম, কারণ তুই আমার সন্তানকে মেরেছিস, আমার সামনে শিবানীকে মেরেছিস, আরো যে কত মেয়ের জীবন নষ্ট করেছিস। এরপরে এনাকেও তুই আমার সামনে মারার জন্য ফাঁদ পেতেছিস। তোকে আমি কখনো ক্ষমা করব না। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, প্লিজ বিজিত, এখানে সিনক্রেট করো না, এখান থেকে বেরিয়ে যাও, ওকে সুস্থ হতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ও সুস্থ হয়ে গেলে আমি নিজের হাতে ওকে মেরে দেবো। তখনই বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, কেন কেন সুস্থ হতে হবে? এভাবে কি মারা যায় না? তুমি জানো না সুস্থ হলে ওকে কোনোভাবে মারা যাবে না। ও একটা হিংস্র বাঘের মতো হয়ে যাবে, ওকে কখনোই কখনোই আর আর মারা যাবে না। ও এই অবস্থাতে প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে। যদি যদি ওকে আমরা আরো আরো ছেড়ে দিই, ও আরো প্রতিশোধ নেবে। তখন এটা কে করে সহ্য করব বলতো? আমাকেও মেরে দেবে। তাই বলছি নন্দা, তুই এসবের মধ্যে নিজেকে জড়াস না। শীতল, তুমিও কিন্তু নিজেকে এসবের মধ্যে জড়িও না, কারণ কারণ তুমি আমাদের র্যাকেটের একজন। র্যাকেটের সঙ্গে বেইমানি করলে তোমার কিন্তু কোথাও গিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না। তুমি যেই কর্নারে যাও না কেন, সেখান থেকে তোমাকে টেনে হিচড়ে নিয়ে এসে শুট করে দেওয়া হবে। তখনই শীতল বলতে থাকে, আমার আমার জীবনের কোনো ভয় নেই, আমি যখন তখন মৃত্যুবরণ করতে রাজি, আমার কোনো কোনো ভয় নেই। কিন্তু আমি বলেছি যখন যে আমি ওকে এখন মরতে দেব না, তখন আমি মরতে দেব না। তুমি তুমি পারলে ওকে মেরে দেখাও। এরপরে বিজিত বিজিত দেখা যায় যখনই রিভলভার বের করে, তখন নন্দার চিৎকারে পুরো গ্রামবাসী বিজিতের উপর ক্ষেপে যায়। পুরো গ্রামবাসী বিজিতকে মারতে চলে আসে। তখনই বিজিত সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরে নন্দা বলতে থাকে, থ্যাংক ইউ, তোমরা তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরে ওই বিজিতকে বিজনলালের মুখোশটা খুলে দিতে পেরেছো, এটাই অনেক। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরে বিজনকে বিশ্বাস আর না করছো, সেটাই অনেক। কারণ ওই লোকটাকে আমরা এতদিন বিশ্বাস করে ঠকেছি। লোকটা আমাদের প্রতিনিয়ত ঠকিয়ে এসেছে। ওকে আমরা যত বিশ্বাস করব, ও আমাদের ততই ঠকাবে। তাই আমরা ডিসিশন নিয়েছি, ওকে আর কখনো কখনো বিশ্বাস করব না। ওর মতো লোককে আমরা ঘৃণা করি। তখনই গ্রামবাসী বলতে থাকে, আজকে এই কুসুমপুর গ্রামটা এভাবে অপরাধী হয়ে গেছে, তার কারণ ওই বিজনলাল প্রথমে প্রথমে এই কুসুমপুরে অপরাধমূলক কাজের সূচনা করেছিল। ওর কারণে এই কুসুমপুর অপরাধের আকড়া হয়ে গেছে। আমরা এবার নিজেরাই অপরাধ মুক্ত করব কুসুমপুরকে। এরপরে দেখা যায় নন্দা বলতে থাকে, এত সহজে অপরাধ মুক্ত হবে না। যতক্ষণ না ওই বিজন বেঁচে আছে, ততক্ষণ কুসুমপুর কিছুতেই অপরাধ মুক্ত হবে না। আমরা এই কুসুমপুরকে অপরাধ মুক্ত করব। বিজনকে বিজনকে মেরে আমরা এই কুসুমপুরকে একদম একদম অপরাধ মুক্ত করে ফেলবো। কখনো আর এই কুসুমপুরে কোনো অপরাধ হবে না, কোনো খুন খারাপি হবে না, কোনো নেশার দ্রব্য বিক্রি হবে না, কিচ্ছু না। পুরোটা একদম স্তব্ধ হয়ে যাবে। তখনই সবাই বলতে থাকে, একদম ঠিক বলেছিস নন্দা, তোর কথাই ঠিক। সবকিছু এই বিজনের জন্যই হয়েছে। তাই যতক্ষণ না আমরা বিজনকে শেষ করছি, ততক্ষণ আমরা হাত থেকে আগ্নেয়াস্ত্র ফেলবো না। ওকে শেষ করে তারপরে আমরা আগ্নেয়াস্ত্র ফেলে দেব। এরপরে দেখা যায় তখন শীতল বলতে থাকে, তোমরা এখন প্লিজ এখান থেকে যাও, ও অসুস্থ, ওর ওর সমস্যা হচ্ছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমরা তোমরা নিজেরা নিজেরা কিচ্ছু করবে না, যা করার আমি করব। তোমাদের নিজেদের কাউকে কিচ্ছু করতে হবে না। ওর লোকজন লোকজন অনেক ডেঞ্জারাস। তোমরা যদি ওর সঙ্গে লাগতে চাও, তোমাদের ও শেষ করে দেবে। তাই তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি আমি নিজে করব। আমি শেষ হলে আমি শেষ হব, কিন্তু কিন্তু তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে, সত্যি লোকটা অনেক ধৈর্যবান। কিভাবে কিভাবে আমাদের জন্য নিজের জীবন দিতেও রাজি, কিন্তু কিন্তু আমাদের কারো কিছু হতে দেবে না। তখন এই কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, এই কারণেই তো ওর এতটা এতটা কষ্ট। ও যদি সত্যি সত্যি সবার মতো সৌরভ, তারপরে মহিতোষ মজুমদারের মতো অফিসার হতো, তবে আজকে ওকে এই দিনটা দেখতে হতো না। তখনই পরশুরাম বলতে থাকে, সবাই যদি সৌরভ ও মহিতোষ মজুমদারের মতো হয়, তবে ডিপার্টমেন্টটা কে কে এগিয়ে নিয়ে যাবে বলো তো? কে কে এগিয়ে নিয়ে যাবে ডিপার্টমেন্টকে? কেউ পারবে না। সবাই তো টাকা খেয়ে যে যার মতো বিক্রি হয়ে যাবে। তবে ডিপার্টমেন্টটাকে কে এগিয়ে নিয়ে যাবে? পৃথিবীটা তো
একটা আস্তানা হয়ে যাবে, যেটা আমি কখনোই চাইনি। আমি কিছুতেই এখানে এখানে অপরাধমূলক কাজ করতে দেব না। আমি এখান থেকে, এই পৃথিবী থেকে জেলখানা নামক শব্দটি উঠিয়ে দেব। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে শীতল বকতে থাকে আর বলতে থাকে, একদম কথা বলবে না, তোমাকে বলেছি না তুমি চুপচাপ থাকো, তোমার বেশি কথা বললে তোমার তোমার পিঠে পেন হবে, পেন হলে ব্লিডিং হলে তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তাই বলছি একদম চুপচাপ থাকো। তখনই সবাই বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমরা সবাই সবাই এই বাড়িতেই চারপাশটা ঘিরে ধরে থাকবো, কেউ কখনো আপনার ধারে কাছেও আসতে পারবে না। এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, থ্যাংক ইউ, আপনারা যদি আজকে না থাকতেন তবে তবে কোনোভাবেই আজকে আমি সুস্থ হতে পারতাম না, কোনোভাবেই এখানে আমি বেঁচে থাকতে পারতাম না। তখন এই কথা শুনে দেখা যায় লোকগুলো বলতে থাকে, এই পুরোটাই তো এই ম্যাডামের কৃতিত্ব। এই ম্যাডাম যদি আপনাকে সময় মতো উঠিয়ে নিয়ে আসতো, তবে তো আপনাকে আমরা কোনোভাবেই জড়িবুটি খাওয়াতেও পারতাম না, বাঁচাতেও পারতাম না। কিন্তু কিন্তু আপনাকে আপনাকে যে আমরা বাঁচিয়ে নিজেদের কি ধন্য মনে করছি।